আচ্ছা, এখানে যদি আমরা দেখি ক্লাসেস অ্যান্ড অবজেক্ট উইথ কনস্ট্রাক্টর কাম ডিস্ট্রাক্টর, ওকে, তাহলে এখানে আমরা দুটো নতুন টার্ম পাচ্ছি। ক্লাস অ্যান্ড অবজেক্ট এটা তো আমরা আগে বুঝেছি। কনস্ট্রাক্টর অ্যান্ড কাম ডিস্ট্রাক্টর মানে এটা নতুন টার্ম। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা একটু কনসেপ্ট এখানে দেখি এখানে কি বলতে বলতে চাচ্ছে। এ ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ লাইক স্ট্রাকচার অর ইউনিয়ন। অ্যাকচুয়ালি স্ট্রাকচার এবং ইউনিয়ন এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর কনসেপ্ট। তো সিতে সাধারণত আমাদের স্টুডেন্টরা হয়তো বা এতদূর যেতে পারেনি কিংবা পড়ে নেই। তো না পড়া থাকলে খুব একটা ক্ষতি নাই। যখন সি প্লাস প্লাস ছিল না পৃথিবীতে, তখন স্ট্রাকচার এবং ইউনিয়নের কোনো বিকল্প ছিল না। যেহেতু এখন সি প্লাস প্লাস এর মতো কম্পাইলার আছে, সো এটা আগে যদি কোনো কারণে টিচার না পড়ায় তাহলে কোনো সমস্যা হবে না। শুধু এতটুকু বোঝেন ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এই ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ শব্দটা আমরা প্রোগ্রামিং এ কেন ব্যবহার করতেছি এটা একটু আমাদের কাছে কনফিউশন হতে পারে। আমরা ইন্টিজার, ফ্লট, ডবল, ক্যারেক্টার এগুলোকে চেঞ্জ করতে পারবো না। স্ট্রিং এগুলো ফিক্সড ডাটা টাইপ, এটা বিল্ট ইন ডাটা টাইপ। এটা কম্পাইলারে এ নামে তাকে ডাকতে হবে। কিন্তু ক্লাসকে আমরা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ এই জন্য বলতেছি, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ইনস্ট্যান্স থাকে, অনেকগুলো ভেরিয়েবল থাকে। এক একটি ভেরিয়েবলের এক একটি ডাটা টাইপ হতে পারে এবং তার মধ্যে ইউজার ডিফাইন্ড ফাংশনও থাকে। সবকিছু মিলে ক্লাস হচ্ছে একটা ক্লাস বডি, ক্লাসের একটা নাম থাকে এবং সেই ক্লাসটাকে আমরা পরবর্তীতে ওই ক্লাসের নামে অবজেক্ট তৈরি করতে পারি। সো দ্যাট অবজেক্ট অ্যাক্ট অ্যাজ এ ভেরিয়েবল এবং সেই ক্লাসটা সেই অবজেক্টের ডাটা টাইপ হিসেবে কাজ করে। এই কারণে আমরা এটাকে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বলতে পারি। বলতেই হবে তা না। আই ক্যান সে দ্যাট এ ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আচ্ছা, একটু আমরা সেকেন্ড লাইনটা দেখি। এ ক্লাস কনসিস্ট অফ ডাটা ভেরিয়েবলস এন্ড ফাংশনস। অলরেডি আমরা বিগত 2 দিনের প্র্যাকটিস এটা বুঝে গেছি। এ ক্লাস কনসিস্ট অফ ডাটা ভেরিয়েবলস এন্ড ফাংশনস। ক্লাসের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল থাকে এবং ফাংশনস থাকে। কি ধরনের ফাংশনস থাকে? ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে। দিস ভেরিয়েবলস এন্ড ফাংশনস আর কল্ড মেম্বার অফ দ্য ক্লাসেস। এগুলোকে মেম্বার বলে। আপনি দেখবেন আমি প্রোগ্রাম লেখার সময় সব সময় লিখতাম মেম্বার অথবা ইনস্ট্যান্স অথবা মেথড, এগুলো ক্লাসের সদস্য, মেম্বার। The variables are called data members and the functions are called member functions. Okay, fine. The variables are called data members and functions are called member function. The member function are also called methods. মনে আছে? দেখেন আমি মেথড বলতাম যে the member function are also called method. Okay. The data member are called properties of the class. Okay, সম্পদ এগুলো ইনস্ট্যান্স প্রপার্টিজ আমরা বলতে পারি, নো প্রবলেম। An object is the instance of the class. এটা আমরা বলতে পারি। An object is like a compound variable of the user defined data type. এটাও আমরা বলতে পারি। কম্পাউন্ড ভেরিয়েবল মানে কি? একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল জোড়া লেগে আছে, সো এটা কম্পাউন্ড, নো প্রবলেম। জি, ইট লাইকস যেমন বোথ। লাস্ট প্রোগ্রামে ছিল বক্স বক্স ওয়ান, এরকম একটা হ্যাঁ কম্পাউন্ড হ্যাঁ, ভেরিয়েবল। অবশ্যই এরকম আছে। দ্যাট মিনস দিস ডেফিনেশন ইজ ইজিয়ার ফর আস। আমরা যেহেতু আগে প্র্যাকটিস করেছি এজন্য এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই থিওরিটা আমাদের কাছে কোনো ব্যাপার না। ওকে, এখন আমরা মূল জায়গায় চলে আসি। এগুলো আসলে আমাদের এই কনসেপ্ট আমরা আগের ক্লাসে পেয়েছি, সো নো প্রবলেম। তাহলে এই টিউটোরিয়ালে নতুন কি জিনিস আছে? নতুন আছে কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। এগুলো কি? এগুলো রিভিউ করা হয়েছে। এগুলো আমি স্কিপ করলাম বলে আপনারা স্কিপ করবেন তা না, আপনারা পড়বেন। একটা কথা মনে রাখবেন, কোনো কিছু যদি পড়েন তাহলে মনের অজান্তেই মাথার মধ্যে গেঁথে যাবে এবং একটা সময় নিজের ভিতর থেকে বেরোতে থাকবে। এগুলো আমি আগের 2টা ক্লাসে যা পড়িয়েছি এই কথাগুলোই বলেছি, সেই কথাগুলো এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এটা পড়লে আপনাদের রিভিউ হবে। এখন আসেন কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। এটা এই টপিকসে আমি আজকে মুভ করতে চাই, কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। Constructors are used in order to initialize the objects. Constructors are used in order to initialize the objects. এখন অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়। তাহলে কথাটা কেমন হয়ে গেল? আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনকেও তো ইনিশিয়ালাইজ করার জন্য
ইউজার ডিফাইন ফাংশন দিয়েও তো আমরা অবজেক্টকে ব্যবহার করতে পারি কিংবা অবজেক্টের উপাদানগুলোকে কল করতে পারি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে কনস্ট্রাক্টর এন্ড ইউজার ডিফাইন ফাংশন আসলে কাছাকাছি কিছু একটা হবে। এই সেন্টেন্স থেকে এটা আইডিয়া করতে পারছি আমরা। আচ্ছা, তার আমরা পড়েই দেখি, এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফাংশন হুইচ ইজ মেম্বার অফ দ্য ক্লাস। তার মানে এখানে দেখেন প্রথমে যেটা সন্দেহ করলাম সেটাই হলো। দ্বিতীয় সেন্টেন্সে বলতেছে এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফাংশন হুইচ ইজ মেম্বার অফ দ্য ক্লাস। মানে ফাংশন তো ফাংশনই, ইউজার ডিফাইন ফাংশন বলেন আর যাই বলেন, যে নামেই রাখেন তাকে, শুধু এটার সামনে কি যোগ হলো, একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন, মানে স্পেশাল একটা ওয়ার্ড যোগ হলো। তার মানে একই গোত্রেরই হবে, একই রকমই কাজ করবে, এর মধ্যে হয়তো বা একটা স্পেশালিটি আছে। ওকে, দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর ইজ সেম অ্যাজ দ্য নেম অফ দ্য ক্লাস। এটাই হচ্ছে তার স্পেশালিটি, সেটা হচ্ছে যে দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর ইজ সেম অ্যাজ দ্য নেম অফ দ্য ক্লাস। আমরা প্রোগ্রামিং এ জানি যে আমরা একই নামে দুটো ভেরিয়েবল দিতে পারবো না। আমরা সি প্রোগ্রামিং এ কখনো একটি প্রোগ্রামে একই নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারিনি, একই নামে দুটো মেথড কিংবা ফাংশন ডিক্লেয়ার করতে পারি নাই। নামের ডুপ্লিকেসি মেনে নিত না, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে নামের ডুপ্লিকেসি মেনে নেয়। একই নামে জিনিসপত্র থাকতে পারে। যেমন দেখেন, ক্লাসের নাম এবং ইউজার ডিফাইন ফাংশনের নাম এক মেনে নিবে, তো মেনে নিলেই সেটা স্পেশাল হয়ে যাবে। যেহেতু মেনে নেয় সেটা তখন স্পেশাল হয়ে যায়, এবং স্পেশাল হয়ে গেলে তার কিছু স্পেশাল পাওয়ার চলে আসে কিংবা তার কিছু স্পেশাল অ্যাক্টিভিটি থাকে। A constructor is automatically called when object is created. A constructor is automatically called when object is created. এই যে দেখেন এখানে স্পেশালিটি, কনস্ট্রাক্টরকে কল করতে হয় না, সে অটোমেটিক্যালি কল হয়ে যায়। আমরা আগের ক্লাসে লক্ষ্য করব, যখন এই ক্লাসের ভিডিওটা দেখবেন, ধর আগের ক্লাসের ভিডিওটাও দেখবেন, সেখানে দেখবেন আমরা মেইনের মধ্যে অবজেক্ট এর নাম ডট দেওয়ার পরে মেথডগুলোকে কল করেছি। আমরা যতই ক্লাস বানাই আর ক্লাসের ভিতরে যতই মেথড বানাই না কেন, মেথডকে কল করতে হবে, কল না করলে সেটা এক্সিকিউট হবে না। বাট কনস্ট্রাক্টরকে কল করতে হয় না, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। তার মানে প্রোগ্রাম ডিজাইন করার সময়, অ্যালগোরিদম সেট করার সময়, সোর্স কোড লেখার সময় কিংবা সফটওয়্যারের আর্কিটেকচারাল ডিজাইন রেডি করার সময় এমন কিছু কাজ কনস্ট্রাক্টরকে দিবে যেটাতে কল করার প্রয়োজন নাই, কিংবা যেখানে কল করলে সিকিউরিটি লেস হয়ে যেতে পারে, অটোমেটিক্যালি কলিং ইজ দ্য বেস্ট, সেসব ক্ষেত্রে সেই কনস্ট্রাক্টর ব্যবহার করবে। অ্যাকচুয়ালি আমরা মেথড এবং কনস্ট্রাক্টর দুটো ক্ষেত্রে দুটোই ব্যবহার করতে পারি। পৃথিবীতে কোনো কিছু ব্যবহার না করলেও কম্পাইল হবে এবং সেটা রান হবে। কিন্তু স্যার কনস্ট্রাক্টরটা আসলে কি স্যার অ্যাকচুয়ালি এই জিনিসটা? কনস্ট্রাক্টর মানে বোঝা যাচ্ছে যে যেহেতু অটোমেটিক্যালি রান হবে, তার মানে কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, ভাবে তো তাই মনে হচ্ছে এখন, তাই না? জি আচ্ছা, তাই না? আপনার কি মনে হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এ কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। পার্থক্যটা কি? কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকে না। আপনাদের মধ্যে কি এই রিটার্ন টাইপটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে হোয়াট ইজ রিটার্ন টাইপ? জি না স্যার। স্যার আমার একটু আছে? আছে স্যার। জি স্যার, মানে ভয়েড আর রিটার্ন এই দুটি জিনিস আমি আসলে গুলায় ফেলি, কখন কোনটা ব্যবহার করতে আহ, হবে। আপনাদের মধ্যে কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে রিটার্ন টাইপ কি? জি স্যার। তার মানে কনফিউশনটা থাকার প্রধান কারণটা হচ্ছে সিতে পর্যাপ্ত পরিমাণে আপনারা ইউজার ডিফাইন ফাংশন প্র্যাকটিস করেননি, ব্যাপারটা সঠিক, তাই না? জি স্যার, ইউজার ডিফারেন্ট ফাংশনটা সবার শেষে পড়ানো হয়েছে তো, স্যার আচ্ছা পুরোপুরি পড়ানো হয়নি, মানে আচ্ছা, শুধু ফাইন। একটু বেসিকটা বোঝানো হয়েছে। তাহলে আজকে আমাদের টার্গেট কোথায়? এই যে আমি কথা বলতেছি এখানে কিন্তু আমরা টার্গেট খুঁজতেছি। টার্গেটটা কি? আমরা আমাদের টার্গেট হচ্ছে, এখানে বলা হলো যে দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর ইজ সেম অ্যাজ দ্য নেম অফ দ্য ক্লাস। এটা আমাদের একটা টার্গেট, যে কিভাবে একই নামে দুটো জিনিস আমরা করব, তাহলে সেটাকে কনস্ট্রাক্টর বলতে পারবো। A constructor is automatically called when object created.
তাহলে অবজেক্ট কখন ক্রিয়েট হয়? আমরা মেনের মধ্যে যে যখন ক্লাসের নাম লিখে একটি ভেরিয়েবল দেই, অবজেক্ট ডিক্লেয়ার করি, তখনই অবজেক্ট ক্রিয়েট হয়। তাহলে আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় কিভাবে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করলো। তাহলে এটা আমাদের হচ্ছে সময়ের দাবি। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। এই কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এ রিটার্ন টাইপ। ভালো কথা, রিটার্ন টাইপ নাই। তো রিটার্ন টাইপ থাকলে কি হইতো? রিটার্ন টাইপ কার থাকে? রিটার্ন টাইপ দিয়ে কিভাবে ক্লাসের মধ্যে প্রোগ্রাম করা যায়? এই বিষয়গুলো আমাদের, তাহলে আপনারা নোট করে ফেলেন। এই ৩টা বিষয় আপনারা আমার কাছে বুঝে নিবেন। ওকে? একটা হচ্ছে যে কিভাবে কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ ছাড়া কাজ করে। তাহলে রিটার্ন টাইপ থাকলে কি হতো? আমরা রিটার্ন টাইপ বুঝতে চাই। অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথেই কনস্ট্রাক্টর রান করলো, তার প্রমাণটা কি? এবং কিভাবে একটা ক্লাসের নাম একটা মেথডের নাম এক হয় এবং তখন সেটা কনস্ট্রাক্টর হয়ে যায়। তাহলে এখানে একটা কোশ্চিন থেকে যায় যে কনস্ট্রাক্টর এবং মেথডের মধ্যে পার্থক্য কি? একই জায়গায় কি কনস্ট্রাক্টর এবং মেথড দুটোই ব্যবহার করা যাবে? তাহলে দুটোর আকার আকৃতি কিংবা দুটোর গঠন প্রণালী কেমন হবে? এই বিষয়গুলো প্রশ্ন থেকে যায়। এখন আসেন আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা যদি পড়ি। A default constructor is a constructor with no parameters. That means কনস্ট্রাক্টরের সাধারণ কনস্ট্রাক্টর বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না। প্যারামিটার কি? কোনো একটা ফাংশনের নামের পাশে যখন কোনো ব্র্যাকেট থাকে, যেমন ফর এক্সাম্পল এখানে ডবল, এটা হচ্ছে রিটার্ন টাইপ, ভলিউম এটা হচ্ছে ফাংশন, এই ব্র্যাকেটটা এটা কি ফাংশনের সিম্বল। যদি এর ভিতরে কোনো ভেরিয়েবল থাকতো এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং এন্ড ক্লোজিং এর মধ্যে, তাহলে বোঝা যেত যে এই কনস্ট্রাক্টরে রিটার্ন টাইপ আছে। ওকে? আচ্ছা, a default constructor is a constructor with no parameters. If no constructor is defined by the user, then compiler supplies the default constructor. ঠিক আছে? Once the constructor is defined by the user, then compiler does not supply default constructor, and then user is responsible for defining default constructor. Once the constructor is defined by the user, then compiler does not supply default constructor, and then user is responsible for defining default constructor. মানে এখানে বলতে চাচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর মানে যখন বাই ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর তৈরি করা হয়, যেমন ধরেন আমরা আমাদের প্রোগ্রামিং আর্কিটেকচারটা এরকম যে ক্লাসের নামে একটা কনস্ট্রাক্টর থাকবে। অ্যাকচুয়ালি সেই ঘটনাটা সি প্লাস প্লাসে ঘটবে না। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের অরিজিনাল থিওরি। বাট সি প্লাস প্লাস যে আমরা যে এডিটরটা ইউজ করতেছি কোড ব্লক, এই কোড ব্লকে অটোমেটিক্যালি কোনো কনস্ট্রাক্টর তৈরি হয়ে থাকে না, এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়। সো দ্বিতীয় প্যারাটা আমাদের এত বোঝার দরকার নেই। আমরা তৃতীয় প্যারাগ্রাফে আসি। এখানে এটা আপনাদের কনফিউজ ক্রিয়েট করবে। এখন আসেন এড্রেস স্ট্রাকচার, এটা দরকার। এড্রেস স্ট্রাকচার ইজ এ কমপ্লিমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। এড্রেস স্ট্রাকচার ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। কমপ্লিমেন্ট মানে কি? প্রশংসা করা, তাই না? কমপ্লিমেন্ট করা, তার মানে এড্রেস স্ট্রাকচারটাই আসলে কনস্ট্রাক্টরের বিউটিফিকেশন। যদি এড্রেস স্ট্রাকচার না থাকতো হয়তো বা কনস্ট্রাক্টর এত সুন্দর হতো না। বক্তব্যটা হচ্ছে এটাই। It is used to destroy the object. It is used to destroy the object. Destroy কেন করব আমরা প্রোগ্রামিং এ? ডিস্ট্রয় করার অনেক কারণ আছে। আপনি একটা গেম খেলছেন, তো আপনি মোবাইলে গেম খেলছেন, গেম খেলতে খেলতে স্টেপ 1 অতিক্রম করেছেন, এরপর স্টেপ 2 তে গেছেন, এরপর স্টেপ 3 তে গেছেন, তারপর আপনার মোবাইলটা 4 GB র্যামের মোবাইল আর পারে না, স্লো হয়ে গেল, হ্যাং হয়ে গেল। সো আপনি বললেন যে আমার একটি দামি মোবাইল লাগবে গেম খেলার জন্য। এটা ফালতু কথা। অ্যাকচুয়ালি ওই ওই ডিভাইসটা না, ওই সফটওয়্যারটা যে গেমটা আপনি খেলছেন, গেমটা ভালো প্রোগ্রামিং স্ট্রাকচারে তৈরি করা না। সো ভালো প্রোগ্রামিং স্ট্রাকচারে তৈরি করা সফটওয়্যারগুলোর সাথে মেমোরি রিলিজ করতে পারে, সে মেমোরির উপরে এত প্রেশার ক্রিয়েট করে না। সো কনস্ট্রাক্টর এমন একটা কাজ করে, সেটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং করি, যখন আমরা একটা সোর্স কোড লিখি, লেখার পরে কম্পাইল করি, কম্পাইল করার পরে সেই সোর্স কোডটাতে কোনো কাজ করি। ফর এক্সাম্পল আমি একটা সফটওয়্যার তৈরি করেছি, সেখানে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, কিংবা আমি একটা সি প্লাস প্লাস যে তৈরি করা সফটওয়্যারে একটা পেরোল তৈরি করেছি, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, প্রিন্ট দিচ্ছি, কত কাজই না করতে পারি। অথবা আপনি একটা গেম তৈরি করেছেন, সেই গেমটা খেলছেন, তার মানে গেমটা চলা অবস্থাতে
যতগুলো ভেরিয়েবল এটার পিছনে জড়িত আছে সবগুলোই মেমোরি থেকে র্যাম থেকে ডাটা নিয়েছে এবং র্যামটাকে বিজি করে রাখছে। তো এই যে যতক্ষণ পর্যন্ত না সফটওয়্যারটা ক্লোজ করা হয় কিংবা অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত র্যাম অ্যালোকেট থাকে, র্যামের মেমোরি ওই ওই ভেরিয়েবলগুলোর জন্য অ্যালোকেট থাকে। তো আমরা যদি এইভাবে একটার পর একটা স্টেপ খেলতে যাই আর অনেকগুলো ভেরিয়েবলের সাথে সংস্পর্শে চলে যায় তাহলে কি হলো, একটা সময় আমার ল্যাপটপের কিংবা আমার মোবাইলে ফুল র্যামটা বিজি হয়ে যাবে। এই কারণে যখন কোনো অবজেক্টের আর কোনো কাজ নাই, আমি আরেকটা স্টেপে চলে গেছি, তখন সেই অবজেক্টটাকে যদি ডিস্ট্রয় করে দেওয়া যেত উইদাউট ক্লোজিং দ্য সফটওয়্যার, এটা খুব ভালো হতো এবং যে কাজটা ডিস্ট্রাক্টর করতে পারে। সো কোনো একটা কনস্ট্রাক্টরকে আমরা যে দায়িত্ব দেই সেই দায়িত্বটা পালন করার পরে ডিস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক্যালি মেমোরিটাকে রিলিজ করে দিতে পারে। এটা একটা টোটালি একটা কম্পাইলারের ফাংশন, কম্পাইলার এই কাজটা সাপোর্ট করে এবং এটা ক্রেডিট গোজ টু কম্পাইলার। আমরা প্রোগ্রামাররা আমি এই মিড লেভেল লেভেলে এসে আমরা তার মেমোরি প্রোগ্রামিং করিনি, আমরা এখানে অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ শিখতেছি। সো আমরা শুধুমাত্র সি প্লাস প্লাস এই অপশনটা আছে, সি প্লাস প্লাসে কনস্ট্রাক্টর প্রোগ্রামিং করা যায়, কনস্ট্রাক্টরের আন্ডারে ডিস্ট্রাক্টর কল করা যায়, মেমোরি রিলিজ করা যায়। কিভাবে করা যায় এটা দেখব, কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করা যায় সেটা আমাদের ক্রেডিট না, কারণ এটা ক্রেডিটটা সিস্টেম লেভেলের প্রোগ্রামাররা অলরেডি করে রাখছে, আমরা সেটা হেডার ফাইলটা শুধু অ্যাড করে ব্যবহার করতেছি। সো ওই লেভেলে যেতে গেলে আমাদেরকে আরো রাস্তা হাঁটতে হবে। তো এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ব্যবহার করা, এবং ডিস্ট্রাক্টর ব্যবহার করলে যে আপনার প্রোগ্রাম ফাস্টার হবে, আপনার মেমোরি রিলিজ হবে, সেই বিষয়টা আপনাকে বিশ্বাস করতে হবে এবং এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। The object are destroyed in order to deallocate the memory occupied by them. এটাই হচ্ছে থিওরি। What is the use of the distractor? The object are destroyed, যে অবজেক্টটা ডিস্ট্রয় করে ফেলা হবে in order to deallocate, মানে মেমোরিতে যে জায়গা দখল করা ছিল সেটাকে ফ্রি করে দেওয়া হবে। The name of the distractor is the same as the name of the constructor. এক্ষেত্রে রুল একই, যে ডিস্ট্রাক্টরের নাম যেন কনস্ট্রাক্টরের নামের একই নামে হয়। As is preceded by a tilt operator. এই যে এই অপারেটরটা কিবোর্ডে থাকে সাধারণত, কিবোর্ডে 1 এর বাম পাশে থাকে প্রতিটা, আপনাদের যারা ল্যাপটপ ইউজ করেন, ডেস্কটপ ইউজ করেন তাদের 1 বাটনের বাম পাশে অপারেটর থাকে, অপারেটর ইউজ করতে হয়। A distractor for object is executed when the reverse in order to constructor function. A distractor for object is executed in reverse order of the constructor functions. যেভাবে কনস্ট্রাক্টর কাজ করবে ডিস্ট্রাক্টর তার রিভার্স অর্ডারে কাজ করবে। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট করে, ডিস্ট্রাক্টর ডিস্ট্রাক্ট করে, খুব ইজি। তাহলে আমাদের আর বাড়তি কোনো কনসেপ্টে যাওয়ার দরকার নাই, এই লম্বা লম্বা গদ্য থিওরি এটা এইভাবে পড়ার দরকার নাই। যে সলিড জায়গাটুকু প্রয়োজন সে সলিড জায়গাটুকু আমি পড়েছি, স্টুডেন্টের কাজ হচ্ছে এই ডিটেলসটা পড়া। এখন দেখেন আমি আপনাদেরকে কনস্ট্রাকশন বলবো যে এই প্রথম প্যারাগ্রাফটা অবশ্যই পড়বেন এবং নিচে আসার পরে কনস্ট্রাক্টরের এই প্রথম প্যারাগ্রাফটা অবশ্যই পড়বেন এবং ডিস্ট্রাক্টরের জন্য এই প্যারাগ্রাফটা অবশ্যই পড়বেন। পড়ার পরে এখানে একটা স্যাম্পল প্রোগ্রাম আছে, এই স্যাম্পল প্রোগ্রামটা বোঝার চেষ্টা করবেন। যেহেতু এই প্রোগ্রামটা করাই আছে আমি এই প্রোগ্রামটা বুঝাবো না, কারণ এই ধরনের স্ট্রাকচার রেডি স্ট্রাকচার করে দেওয়া আছে, এটা তো স্টুডেন্ট বুঝতে পারার কথা। পড়লে বুঝবেন, না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে লাঞ্চের সময়, লাঞ্চের পরে, ঠিক আছে? ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা যে থিওরিটা পড়লাম, যেটাকে স্টাডি করার চেষ্টা করলাম, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। স্যার আমার কাছে যে সি প্লাস প্লাস এর একটা বই আছে, এটা কি পড়া যাবে স্যার, থার্ড এডিশনে? ইউ ক্যান রিড এনিথিং, পৃথিবীর যে কোনো বই পড়তে পারবেন, যে কোনো ব্লগ পড়তে পারবেন, ওপেন বুক, ওপেন কনসেপ্ট, এনিথিং। গুছাই লিখি ক্লাস তো আমরা জানি এটা আমাদের পুরাতন, আমরা অবজেক্ট এটাও আমাদের কাছে পুরাতন। 3 নম্বর হচ্ছে আমাদের কাছে নতুন মেথড, এটাও আমাদের কাছে পুরাতন, আগের ক্লাসেও ছিল। 4 নম্বর হচ্ছে কনস্ট্রাক্টর, 5 নম্বর হচ্ছে ডিস্ট্রাক্টর। আমি এইভাবে কাজ করি, সেটা হচ্ছে একটা নতুন দুটো টপিকস 4 আর 5 পড়াতে এসে পুরাতনটা ভুলে যাব তা না, আমি পুরাতনটার সাথেই নতুন দুটো অ্যাড করে দেব। সো যখন আপনি রিভিউ করবেন ক্লাসগুলো তখন দেখতে পাবেন
যে তখন দেখতে পাবেন যে স্যার কি করেছে, মানে প্রতিটা ক্লাসের আগের ক্লাসের ফ্লেভার থাকবে প্রোগ্রামিং এর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। এখন আমি যে ক্লাসটা করব এখন এই মুহূর্তে ল্যাবটা করব, সেই ল্যাবটা হচ্ছে শুধুমাত্র থিওরিটাকে বোঝার জন্য, এটা কোনো প্রবলেম সলভিং ক্লাস না। আমরা সেকেন্ড ক্লাসটা আজকে যেটা করব সেখানে আমরা প্রবলেম সলভ করব, সেখানে আমরা কিছু প্রোগ্রামিং টেকনিক এর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সরি, আমার কোড ব্লকটা কোথায় আছে? ওকে, প্রথমে সেভ করে নেই। ডট সিপিপি দিলাম, সিপিপি মানে সি প্লাস প্লাস। ওকে, আসেন আমরা ইনক্লুড স্ট্রিম using namespace td, তারপরে আমাদের ধারণা অনুযায়ী আমরা ক্লাস দিব, কারণ আমাদের ক্লাস একটা লাগবে। তো জাস্ট এখন যেহেতু আমরা কোনো প্রবলেম সলভিং করছি না, জাস্ট ডিক্লারের জন্য ক্লাসের নাম এ দিলাম। ক্লাসের নাম অবশ্যই মিনিংফুল হবে। তো এখন যেহেতু আমরা কোনো প্রবলেম সলভ করছি না, এই জন্য মিনিংফুল নেম দিলাম না। এখন শুধু আমরা তো এই থিওরিটাকে প্র্যাকটিক্যালে রূপান্তরিত করব বোঝার সুবিধার্থে। তাহলে ক্লাস এ, এই ক্লাসের মধ্যে আমরা পাবলিক সেকশন তৈরি করব। ওকে, আমরা থিওরিতে পড়ে আসছিলাম একটু আগে, দ্য কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম নেম অ্যাজ ক্লাস। তো ক্লাসের নাম যেহেতু এ, তো কনস্ট্রাক্টরের নাম এ, তাহলে কনস্ট্রাক্টর ইজ অলসো এ ফাংশন অর মেথড, বাট তার কোনো রিটার্ন টাইপ থাকে না। সো এর সামনে কিছু থাকবে না, বাট ফাংশনের সিম্বলটা অবশ্যই থাকবে। সো ইট ইজ কনস্ট্রাক্টর। ওকে, দিস ইজ কনস্ট্রাক্টর বডি। ওকে, তাহলে আমরা শুনলাম যে টিল্ট অপারেটর থাকবে, কনস্ট্রাক্টরের নাম থাকবে, এবং ইট ইজ অলসো এ ফাংশন। সো দিস ইজ ডিস্ট্রাক্টর। মানে উপরের বডিতে যে যে কর্মকাণ্ডগুলো হবে সেই মেমোরিগুলোকে অটোমেটিক্যালি ফ্রি করবে ডিস্ট্রাক্টর। আনওয়ান্টেড মেমোরিগুলোকে, অবজেক্টের পুরো মেমোরিটাকে ফ্রি করে দেবে ডিস্ট্রাক্টর। ওকে, কিভাবে ফ্রি করবে? এটা তার ব্যক্তিগত ক্ষমতা। কম্পাইলার এভাবে তৈরি করা আছে যে সে এই টিল্ড অপারেটরের কারণে এই উপরের যে কনস্ট্রাক্টর বডি, এই বডিতে যতগুলো মেমোরি অ্যালোকেট করা থাকবে সেই অ্যালোকেশনগুলোকে সে ফ্রি করে ফেলবে। ওকে, এরপরে যেহেতু, জি, এটা কিভাবে বুঝবো স্যার কখন আপনার কনস্ট্রাক্ট করতে হবে, কখন ডিস্টার্ব করতে হবে, এটা কিভাবে বলা থাকবে বা আপনি কিভাবে অ্যাকচুয়ালি বুঝতে পারেন? এটাই হচ্ছে কথা। আমি থিওরি ক্লাসে আলোচনা করলাম যে আমি আসলে কখন কনস্ট্রাক্টর ব্যবহার করব আর কখন আমি মেথড ব্যবহার করব, এটা আমাকে বুঝতে হবে। দেখেন, আহ, আপনি বিমানের একজন পাইলট, ঠিক আছে? হুম, আপনার বিমানটা অটো পাইলট বিমান, সে নিজেই চলতে পারে। এখন আপনি একটা বিপদে পড়েছেন, বিমানটা ব্যাড ওয়েদারে কবলে পড়েছে। আপনি অ্যাজ হিউম্যান আপনি কি করবেন? আপনার রেসপন্সিবিলিটি কি? অটো পাইলট দিয়ে ভালো কাজ করছে না আপনি স্টিয়ারিংটা হাতে নেবেন, এটা কিন্তু আপনি ডিসিশন নেবেন। জি কারণ আপনার কাছে টোটাল ইঞ্জিনিয়ারিংটা জানা আছে। তো বাস্তব জীবনে যখন আপনি প্রোগ্রামিং করবেন, তখন কাজের ধরন বুঝে আসলে আপনি বুঝে যাবেন যেখানে আপনার ডিস্ট্রাক্টর ইউজ করা উচিত। কারণ এই মেমোরিটা অ্যালোকেট হয়ে থাকতেছে, এটার আর কোনো কাজ নাই, এটা আমি ডিস্ট্রয় করে দেই।
আর এই মেথডগুলো আমি বিভিন্ন কাজে লাগাই। এটা পরিস্থিতি আপনাকে বলে দিবে। তো এটার কোনো ফিক্সড ফর্মুলা নাই, কারণ আমি প্রথমেই বললাম আমি কনস্ট্রাক্টর ইউজ না করলেও আমার প্রোগ্রামটা আউটপুট দিবে, কনস্ট্রাক্টর ইউজ করলেও আউটপুট দিবে, মেথড ইউজ করলেও দিবে, না করলেও দিবে। আমি সির মতো করে যদি কোনো ক্লাস ছাড়াও প্রোগ্রামটা কম্পাইল করি তাও আউটপুট দিবে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে স্ট্রাকচার। একটা বাড়ি পাইলিং ছাড়াও করা যায়, মাটির নিচে 70 ফিট গর্ত করে সেখান থেকেও পিলার তুলে করা যায়, এবং পিলার ছাড়াও বাড়ি করা যায়। কিন্তু এটা কোয়ালিটি ডিপেন্ড করে যে কতক্ষণ টিকে থাকবে। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যাপারটা তাই। প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্ট্রাকচারটা, তারপর আর্কিটেকচারটা প্রোগ্রামের কোয়ালিটি ডিফাইন করার ক্ষেত্রে ব্যবহার হয়। কম্পিউটারের কোয়ালিটি মানে হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি। যে প্রোগ্রামে যত টাইম কম লাগে, টাইম কমপ্লেক্সিটি কম এবং স্পেস কমপ্লেক্সিটি কম, সে প্রোগ্রামটা তত উন্নত। মানুষের চোখে উন্নত না, কারণ এই প্রোগ্রামটা ঠেলা গাড়ির মতো মানুষকে ঠেলতে হয় না, সো মানুষ কষ্টটা পায় না। মানুষ শুধুমাত্র একটা রান বাটনে ক্লিক করে বসে থাকে, কিন্তু কষ্টটা পায় ডিভাইস। তো ডিভাইস কষ্ট পেলে স্যার আমার কি যায় আসে? যায় আসে, কারণ উন্নত ডিভাইস মানে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে, বেশি কস্ট ইমপ্লিমেন্ট হবে, এবং পৃথিবীতে যত হার্ডওয়্যার তৈরি হবে তত পৃথিবীটা ইলেকট্রনিক্স বর্জ্যে পরিণত হবে, ইলেকট্রনিক্স ডাস্ট, যেটা আমাদের জন্য হার্মফুল। সো গ্রিন কম্পিউটিং এর কনসেপ্টে যদি আপনি ইথিক্যাল লাইনে এখন চলে আসেন ইঞ্জিনিয়ারিং লাইন থেকে, তাহলে উন্নত মানের সফটওয়্যার তৈরি করা একটা সওয়াবের কাজ, আর উন্নত মানের হার্ডওয়্যার তৈরি করা, প্রতিদিন প্রতিদিন হার্ডওয়্যার আপডেট করা এবং ইলেকট্রনিক্স ডাস্ট পৃথিবীতে নির্গমন করা হচ্ছে একটা গুনার কাজ। আমি এখন একটু ফিলোসফির কনসেপ্টে বললাম। সো যখন কোনো সায়েন্স কিংবা অ্যালগরিদম আবিষ্কার হয় তখন সেটা অবশ্যই কারো না কারো উপকারের জন্য আবিষ্কার হয়। আপনি যখন প্রোগ্রাম করবেন তখন আপনার মধ্যে একটা ইথিক্স কাজ করাতে হবে, তখন আপনি ভালো ভালো কলাকৌশল আবিষ্কার করতে পারবেন। ইথিক্সটা কি? আপনার ইউজার যেন কমফোর্টেবল ফিল করে, এবং আপনি যেন ইউজারের কম কস্টে সফটওয়্যার তৈরি করতে পারেন, এবং তার রিসোর্স যেন আপনি কম ইউজ করতে পারেন। ক্লিয়ার? ইথিক্সটা কি? আপনি তার কম ইলেকট্রিসিটি ইউজ করছেন, আপনি তার কম মেমোরি ইউজ করছেন, এভরিথিং ইজ দ্য ইথিক্স। তখন আপনার মধ্যে ভালো স্যার ভালো আমি গুণাগুণ একটু চলে আসবে। ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, সরি হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার আমি আমার ইলেকট্রিসিটি ছিল না, তো এই জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ভেরি গুড। সরি স্যার। সমস্যা নেই, সমস্যা নাই। তো এটা হচ্ছে মূল কাহিনী, ঠিক আছে? জি স্যার। সো এখন কনস্ট্রাক্টর ব্যবহার না করলে যে কোনো ক্ষতি হবে তা কিন্তু না, কিন্তু কনস্ট্রাক্টর ব্যবহার করলে আপনি একটা উপকারিতা পাবেন। উপকারিতা কি পাবেন? আপনি যখন হেভি লোডেড সফটওয়্যার তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে ইউ আর ফিলিং কমফোর্টেবল, আপনি একটা লো লো গ্রেডের মেশিনে কাজ করতে পারছেন। তো এখন কিছু কিছু ক্ষেত্রে লো গ্রেড মানেই হচ্ছে পজিটিভ দিক, হাই গ্রেড মানে নেগেটিভ দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা শিখতে হবে, যে এটার নাম এক্স, এটার নাম ওয়াই, এটার নাম জেড। এক্স এর কাজ এটা, ওয়াই এর কাজ এটা, জেড এর কাজ এটা। আমি যখন তিনটা জিনিসেরই কাজ বুঝে যাব তখন আমি ইমপ্লিমেন্ট করতে সাহস পাবো, এবং আমি ইমপ্লিমেন্ট করে বুঝতে পারবো যে কোনটাতে আমার সুবিধা কতটুকু হচ্ছে। তো এটা হচ্ছে, এইটাই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের বডিটা তৈরি করলাম। এখন ওই যে বললাম যে রিটার্ন টাইপ, সো আমি একটা রিটার্ন টাইপ বসে একটা কাজ করতে চাই, দেখলাম ইন্টিজার, মানে ইন্টিজার টাইপের কিছু একটা রিটার্ন করবে। সো আমি একটা ফাংশন তৈরি করলাম, এটার নাম দিলাম আউট উইদাউট প্যারামিটার। দেখেন এখানে আমি তিনটা জিনিস এনেছি, এটার সাথে আমরা আগেই পরিচিত। আমরা আগের ক্লাসে এখানে ভয়েড লিখেছিলাম, ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করবে না। বাট আজকের ক্লাসে আমি এটা ভয়েড না লিখে আমি ইন্টিজার লিখতে চাচ্ছি। স্যার আমি ভয়েডও লিখতে চাচ্ছি, ওকে নো প্রবলেম। ভয়েড দিয়ে আমি একটা কাজ করে দিই আপনাদেরকে, যেমন ধরেন ভয়েড ভয়েড ক্যালকুলেশন, এর নাম দিলাম ক্যালকুলেশন। সো এটা একটা ফাংশন, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। তাকে এমনভাবে তৈরি করা হলো সে কোনো একটি কাজ করবে। কি কাজ করবে? যেটা আমি তাকে করতে দেব, এখনো ভিতরে কিছু লিখি নাই। এটাও একটা ইউজার ডিফাইন ফাংশন আউট, বা তার ধরন দেখে মনে হচ্ছে সে যা করবে সেটা কাউকে রিটার্ন করে দিয়ে দিবে, মানে নিজেই নিজের ফলাফল ঘোষণা করবে না। উপরেরটা কি? কাজ করবে এবং নিজেই নিজের ফলাফল ঘোষণা করবে, কারণ সেখানে কোনো রিটার্ন টাইপ নাই। পরেরটা কি? কাজ করবে কিন্তু নিজে নিজে ফলাফল ঘোষণা করবে না, আরেকজনকে দিয়ে দিবে। ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। আচ্ছা, এই কনসেপ্টের উপরে বেস করে আমরা যদি এখন একটা ক্লাস তৈরি করি, মেন তৈরি করি, ওকে? এই মেনের মধ্যে আমার এখানে তাকিয়ে দেখেন, এখানে ক্লাসের নাম কি বলেন? টেল মি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাস, লেমন? স্যার ক্লাস এ স্যার। স্যার এ, ক্লাস ওকে ফাইন। এ, ওকে? তো আমি একটা ভেরিয়েবল নিলাম অবজেক্ট, ওকে? তাহলে কিন্তু আমি অবজেক্ট ডিক্লেয়ার করে ফেললাম। তো আমার শর্ত ছিল, আমি একটু আগে থিওরি পড়েছি, সেখানে বলেছি যে কনস্ট্রাক্টর কল্ড অটোমেটিক্যালি হয় অবজেক্ট ডিক্লেয়ার্ড। সো এখানে অবজেক্ট ডিক্লেয়ার হয়ে গেছে, অবজেক্টের নাম ওবিজে। সো কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে। কনস্ট্রাক্টরকে এই যে এইটুকু কনস্ট্রাক্টর বডি, ওকে? জি তাহলে এটার কাজ অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। এটা কাজ কি? এটা কাজ আমি এখন দেইনি। তার মানে এটাকে আমি কখনোই টাচ করব না কনস্ট্রাক্টরকে। মেইন কখনোই কনস্ট্রাক্টরকে টাচ করবে না, তাকে কল করার চেষ্টা করবে না, তাকে নাড়াচাড়া করার চেষ্টা করবে না, কারণ সে অটো ফাংশন, সে অটো পাইলট, সে নিজে নিজে কাজ করবে। ওকে ফাইন, তাহলে আমি একটা পাবলিকের আন্ডারে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার আই। আমি কনস্ট্রাক্টরের মধ্যে একটা কাজ দিলাম, সেই কাজটার নাম হচ্ছে ইনপুট নেওয়া, ওকে? সে সিআই ইনপুট নেবে, মানে আমি কখনোই তাকে কল করব না, আমি ইনপুট নিলাম। স্যার ডিস্ট্রাক্টরের মধ্যে কি লিখবেন? ডিস্ট্রাক্টরের মধ্যে কিছু লেখা দরকার নাই। ডিস্ট্রাক্টরের কাজ কনস্ট্রাক্টরকে মেমরি রিলিজ করা, সো মেমরি রিলিজ করবে, শুধু এটাকে এভাবে ডিক্লেয়ার করে রাখতে হয়। ডিস্ট্রাক্টর কাজ করে কিনা সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে স্যার ওখানে যায় কিনা, না কল করলেও যায় কিনা, এটা টেস্ট লিখে রাখতে পারেন, টেস্ট দেখার জন্য, ওকে? দেখার জন্য যে গেছে কিনা, ওকে? জি স্যার। এরকম করতে পারেন। কিন্তু দেখবেন যে আমি তাকে কখনোই কল করব না, কনস্ট্রাক্টরকেও কল করব না, ডিস্ট্রাক্টরকেও কল করব না। আচ্ছা, এই লাইনের কাজ হচ্ছে, অবজেক্ট যেহেতু ডিক্লেয়ার করলো, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান হয়ে গেছে, সো আপনার টেনশন নাই। আচ্ছা, এটার ধরন দেখে মনে হচ্ছে যে এটা একটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, সে ফাংশন বডি, সেপারেট বডি অফ দ্য ফাংশন। সো এখানে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। সো আমি এখানে একটা জাস্ট ড্রামা করলাম আই প্লাস প্লাস, ওকে? আর মান আমি ইনক্রিমেন্ট করলাম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখানে আমি এটাকে একটা কাজ দিলাম, সেটা কি করলাম, আবার একটা প্লাস প্লাস আই করলাম। কোন একটা কাজ না দিলে কেমন লাগে? ওকে, সি আউট করলাম আই, সরি, এটা তো রিটার্ন টাইপ, আমি এখানে সি আউট দেওয়াটা অনৈতিক, বাট দিলে কোনো সমস্যা নাই, এরর দিবে না। কিন্তু যেহেতু আমি প্রমিস করেছি যে তোমাকে আমি রিটার্ন করবো, সো আমি সি আউট দিব কেন? সো আমি দিব রিটার্ন আই। এবার বুঝতে পারছেন রিটার্নের খেলা কাকে বলে? আমরা মেনের মধ্যে কোনো কারণ ছাড়া রিটার্ন জিরো রিটার্ন জিরো সারা জীবন লিখে আসছি। আরে বাবা, রিটার্ন জিরো লেখো তো এখানে ইন্টিজার লেখো কেন? ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? মেন তো কাউরে রিটার্ন করেই না সিতে, আমরা করিনি, কিন্তু সারা জীবন এখানে ইন্টিজার লিখেছি আর নিচে রিটার্ন জিরো লিখেছি। আমিও আপনাদের দেখে দেখে লিখি, কারণ এটা না লিখলে স্যার বই আমাদের কিন্তু স্যার সিতে শেষে রিটার্ন জিরো না লিখলেও হইতো স্যার। এই না লিখলেও কম্পাইলারটা, স্যার। এই কম্পাইলারটাতে না লিখলেও হয়, ঠিক আছে? যেটা আপনারা ইউজ করতেছেন বেশি লেটেস্ট। দিয়েই করেছি। জি স্যার। আসলে আপনাদেরকে একটা কথা বলি, আমরা যে কোড ব্লক কম্পাইলারটা ইউজ করছি, আসলে কিন্তু এটা ইউজ করা ঠিক না স্টুডেন্ট লাইফে। এখানে অনেক জিনিস আপনারা ধরতে পারবেন না, মানে অনেক টেকনোলজি আপনারা ধরতে পারবেন না, এটার মধ্যে অনেক সাইড ইফেক্ট আছে। অ্যাকচুয়ালি আপনাদের ইউজ করা উচিত টার্বো সি জেনুইন কম্পাইলার, তাহলে আপনারা এত এরর খেতেন আর এত ওয়ার্নিং খেতেন যেগুলো এখানে খান না। কিন্তু আমি অটো এই, কারেক্ট করে হ্যাঁ, দিচ্ছেন। মাথা খারাপ করে দিত, কিন্তু আমি এই মানে আপনাদের পাল্লায় পড়ে সি যেহেতু করে ফেলছেন কোড ব্লকে, আপনারা আপার আপার হয়ে গেছেন। এখন এই জায়গায় লকডাউনে আমি আর এই টার্বো সি ব্লু স্ক্রিন ওটা আর ইউজ করতে চাচ্ছি না। ওটা ইউজ করলে একটা প্রবলেম হচ্ছে যে জুমে দেখা যায় না। এখন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, বিগ সাইজে লেখাগুলো, জি স্যার। তখন এটা ছোট ছোট দেখাবে ব্ল্যাক কালারে, তখন এটা প্রবলেম হয়। এই জন্য আপাতত এরকমই থাকুক, ঠিক আছে? তো এখানে ইন্টিজার লিখলে ফর্মুলা হচ্ছে আপনি এখানে রিটার্ন জিরো লিখবেন, ঠিক আছে? জি। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে।
লিমন ভাইয়া, জি আপু। আপনার স্টাডি পোর্টালটা আসে ভাইয়া? হ্যাঁ আসে তো। আপনার আসে না? ভাইয়া আমার তো আসতেছে না এই যে অনলাইন স্টাডি পোর্টালটা। আপনি কোনটা সার্চ দিচ্ছেন? ওএসপি দিয়ে করছেন না? আপনার ওই যে মোজিলা ফায়ারফক্স দিয়ে ওটা সার্চ করেছি ভাইয়া। আচ্ছা, সাইটটার নাম কি? ওইটা দিচ্ছেন না, osp.aab. ভাইয়া ওই যে ল্যাব ক্লাসে একটু শেয়ার করে একটু দেখায় দেন তো লাস্টের দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটার আচরণ দেখে বোঝা যাচ্ছে যে সে কাউকে কিছু রিটার্ন করবে না, সে নিজে নিজে কাজ করবে। আর এটার আচরণ দেখে বোঝা যাচ্ছে যে সে রিটার্ন করবে। কি করবে? যেটা সে কাজ করবে তা এটা স্যাম্পল প্রোগ্রাম। এখানে কোনো এরকম কোনো কিছু বাধ্য করা নাই যে এটা করো এটাই করো, জাস্ট স্ট্রাকচার, টেস্টিং অফ এ স্ট্রাকচার। তো তাহলে এই স্ট্রাকচারটা যদি আমরা টেস্ট করতে যাই, তাহলে আমরা যখন অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, তাহলে আমাদের থিওরি অনুযায়ী কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান হয়ে গেছে এবং ডিস্ট্রাক্টর অ্যাক্টিভেটেড আছে। ওকে, কিন্তু আমাদের থিওরিতে এটা বলা নাই যে আমার এই ভয়েড ক্যাল এবং ইন্টিজার আউট এই দুটো অ্যাক্টিভেট হবে, এই দুটাকে অ্যাক্টিভেট করাতে হবে। তাহলে এই দুটাকে যদি আমি অ্যাক্টিভেট করাই, তাহলে আমার অবজেক্টের নাম হচ্ছে, অবজেক্ট ভেরিয়েবলের নাম হচ্ছে ওবিজে ডট। আমরা জানি আগের ক্লাসে পড়ে আসছি যে এই ডট অপারেটরের মাধ্যমে তার মেথডকে আমাকে কল করতে হয়। সো আমি অবজেক্ট ডট ক্যাল এটা আমাকে লিখতেই হবে। যদি আমি না লিখি তাহলে প্রোগ্রামিং এর এই অংশটুকু কখনোই কাজ করবে না, কারণ এটা একটা সাব প্রোগ্রাম বা সাব রুটিন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অংশ, যে অংশের মধ্যে কখনোই এক্সিকিউশন হবে না যদি তাকে কল না করা হয়। সো আমি যখন এটা কল করলাম, তখন অটোমেটিক্যালি এই লাইনটা এক্সিকিউট হলো। আচ্ছা, লাইনটা এক্সিকিউট হয়ে কি হলো? লাইনটা এক্সিকিউট হয়ে এখানে যা ইনস্ট্রাকশন লেখা আছে তাই হলো। এখন আমি এইটাকে কল করতে চাই, তাহলে আমি যদি লিখি ওবিজে ডট আউট, তাহলে এটাও কল হলো। কিন্তু এই কল হলো ভালো কথা, প্লাস প্লাস আইও হয়ে গেল, রিটার্ন আইও হয়ে গেল,
কিন্তু এটার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী দেখা যাচ্ছে যে ইট উইল রিটার্ন সামথিং। কি রিটার্ন করবে? যা আমি রিটার্ন করতে চাইবো। এখানে আমি আয়ের মান রিটার্ন করতে চেয়েছি, তাহলে রিটার্ন করলাম ঠিকই, আমি এখানে কল করলাম, বাট রিটার্নটা কেউ ধরলো না। নো ওয়ান উইল ক্যাচ ইট। আমি ক্যাচ করার কোনো সিস্টেমই এখানে রাখি নাই। তাহলে আমাকে ক্যাচিং করার একটা সিস্টেম রাখতে হবে। এটা একটা লোকাল ভেরিয়েবল হতে পারে কিংবা আউটপুট ফাংশনও হতে পারে। লোকাল ভেরিয়েবল মানে কি? আমি এরকম লিখতে পারি এক্স ইকাল টু, এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু, মানে এক্স এর মধ্যে ও যেটা রিটার্ন করবে সেটা রেখে দাও। ওকে, আমি একটু ইজি ভাবে করি। এখানে ইন্টিজার এক্স নামে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি যাতে করে আপনাদের প্যাচ না লাগে। আমি বললাম এক্স ইকাল টু ওবিজে ডট আউট কল, এরপর আমি লিখি সি আউট এক্স। এই কাজটা আমি করতে পারি। তাহলে এই প্রোগ্রামটা রান হলে ফাইনালি আমার আউটপুট কি আসবে? যদি আমি একটু বলেন দেখি একজন, যদি আমি এখানে আয়ের মান 5 এন্ট্রি করি তাহলে আমার এই প্রোগ্রামটা আউটপুট কি আসবে কাল্পনিকভাবে বলেন দেখি। 6 আসবে স্যার। যদি আমি আউটপুট 5 ডিক্লেয়ার করি কি আসবে? 5 ডিক্লেয়ার করলে স্যার প্লাস প্লাস 5 তো। হ্যাঁ, পুরো প্রোগ্রামটা স্টাডি করেন, মুখে মুখে বলেন দেখি বিফোর কম্পাইল। যে কম্পাইল না করে বলতে পারবে তার ব্রেন কাজ করছে। এখন হচ্ছে স্যার ভয়েড থেকে তো একটা আসবে স্যার, এটা হচ্ছে স্যার 6 আসবে। 5 প্লাস প্লাস ইনক্রিমেন্ট করি 6 আসবে। আর যদি ইন্টিজার আমরা রিটার্ন এখানে যাই তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের ওটাও 6 আসবে স্যার, কারণ হচ্ছে তো ইনক্রিমেন্ট হচ্ছে। রিটার্ন আসবে 6 আসবে, তাই না? আপনি চাচ্ছেন যে এখানে 6 করতে নাকি? জি স্যার। আপনি বলতে চাচ্ছেন যে আউটপুটে 6 আসবে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা মেইন হচ্ছে লিডার। মেইন যখন অবজেক্টকে কল করলো তখন এখানে ইনপুটের ব্যবস্থা হলো। আমি বললাম যে আমি 5 দিয়ে দিয়েছি, ডিস্ট্রাক্টর নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি কল করলাম, কলে এখানে আই প্লাস প্লাস হলো, বাট আই প্লাস প্লাস হয়ে মানে 5 6 হয়ে বের হয়ে গেল, কারণ বের হয়ে গেছে মানে কি এক্সিকিউট হয়ে গেছে, মানে 5 বিকাম 6। ওকে, এরপরে দেখতে পাচ্ছি যে আমি অবজেক্ট অফ আউট করেছি কি? আউটের সময় আমি প্লাস প্লাস আই লিখেছি। তার মানে অবশ্যই এখানে প্রিফিক্স দেওয়া আছে, প্রিফিক্স মানে প্রিপেইড অপারেটরের মতো। সো অবশ্যই এখানে 7 হয়েছে এবং রিটার্ন করেছে 7, কোনো সন্দেহ নাই, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো আউটপুট আসবে 7। 7। আচ্ছা, আমরা একটু রান করে দেখি। আমি এখানে ইনপুট দিলাম 5, দেখেন আউটপুট আসছে 7। এবং দেখেন ডিস্ট্রাক্ট কিন্তু হয়েছে সবার পরে, ক্লিয়ার? দেখছেন আমি কিন্তু ডিস্ট্রাক্টকে কল করি নাই, টেস্ট মানে সে টোটাল মেমোরিটাকে রিলিজ করে দিয়েছে এই প্রোগ্রামে নিজে থেকেই, আপনার র্যামটাকে ফ্রি করে আচ্ছা দিয়েছে। ওই স্যার ওই টেস্টটা এখানে যে টেস্টটা লিখছিলেন ওইটাই স্যার এখানে আসছে। এখানে যদি কিছু না লিখতাম স্যার না কিছু লিখলেও আসতো না, কিছু আসতো না এখানে। কিছু আসলে কেউ লেখে না তো, জাস্ট এভাবে রেখে দেয়, প্রফেশনাল লাইফে এভাবে রেখে দেয়, ঠিক আছে? এবং এই প্রোগ্রামটা যে আমি চালাচ্ছি আমার ল্যাপটপে কোনো জায়গায় সে নিচ্ছে না, র্যামটা একদম রিফ্রেশ ফ্রি, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি তো স্যার, তাহলে এটাই হচ্ছে আর্কিটেকচার। আমরা কিন্তু কোনো প্রোগ্রামিং করিনি বাবা, এখন আমরা হচ্ছে এই এটা আর্কিটেকচারটা প্র্যাকটিস করলাম। আর্কিটেকচার মানে এটা রূপরেখাটা কেমন, ওকে, এটা লাইন ঘাটটা কেমন, এটা প্র্যাকটিস করলাম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো তো ঠিক আছে, তাহলে আমরা এভাবে কাজটা করতে পারি। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে কিছু এই স্ট্রাকচারটার উপরে বেস করে কিছু প্রবলেম দাঁড় করানোর চেষ্টা করব। আমরা কিছু লজিক সলভ করব এই স্ট্রাকচারের ভিতর দিয়ে। কনস্ট্রাক্টর ইউজ করব, ডিস্ট্রাক্টর ইউজ করব, মেথড ইউজ করব, মেথড উইথ রিটার্ন, উইদাউট রিটার্ন, মেথড উইথ প্যারামিটার, মেথড উইদাউট প্যারামিটার। এটাকে যে কত রকম চেহারা দেওয়া যাবে, সবগুলো চেহারা আমরা ইমপ্লিমেন্ট করতে থাকবো। করতে করতে আমাদের কাছে এই জগৎটা ইজি হয়ে যাবে, তখন আমরা আরো কমপ্লেক্স লজিক সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এটা স্যার মোটামুটি ইজি আছে স্যার, এটা লেখা কম স্যার। হ্যাঁ, লেখা কম ইজি আছে। আর